যখন যখন পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে তখন তখনই ঈশ্বর দূত পাঠিয়েছেন সেই অন্ধকার দূর করার জন্য। এ ঘটনা পূর্বেও চলে এসেছে এবং ভবিষ্যতেও চলবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। ক্ষেতের মাঝে একটা কালো গাড়ি এসে থামে। প্রতাপ রেড্ডি একটা খালি বিয়ের কার্ড এনে বরদা রেড্ডিকে দিয়ে বলে, বরদা রেড্ডির ভাইয়ের বিয়ে হলে যারা নিমন্ত্রিত হবে তাদের মধ্যে বিশেষ একজনকে সে মেরে ফেলতে চায়। বরদা রেড্ডি কি ওকে সাহায্য করবে সে কাজে? বরদা রেড্ডি বুঝতে পারে প্রতাপ কার কথা বলছে। বরদা রেড্ডি বলে, প্রতাপ চাইলেও একটা চুলও ছিঁড়তে পারবে না তার। প্রতাপ রেড্ডির প্রচণ্ড রাগ হয় এবং সে রেগে গিয়ে বরদা রেড্ডির লোকেদের মারতে শুরু করে। শেষে বরদা রেড্ডিকেও মেরে ফেলে। যাওয়ার সময় ক্ষেত জ্বালিয়ে দিয়ে চলে যায়। নমস্কার বন্ধুরা, ফিল্মিবাজ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। তেলেগু ভাষা অ্যাকশন ড্রামা ফিল্ম যা গোপীচাঁদ মালিনেনি রচিত এবং পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্স দ্বারা প্রযোজিত ভীরা সিম্মা রেড্ডি মুভিটি নিয়ে আমি আজ আলোচনা করছি। মুভিটির IMDb রেটিং 4.5 আউট অফ 10। সিন চেঞ্জ হয়ে চলে আসে ইস্তাম্বুলে। একটা বড় হোটেল চেনের মালিক রিচার্ড আসে এক হোটেলে, যেখানে মটন কোরমা খেয়ে খুব প্রশংসা করে রিচার্ড। হোটেলের মালিককে ডেকে পাঠায় রিচার্ড। আমরা দেখতে পাই হোটেলের মালকিন একজন ভারতীয় বয়স্কা, নাম মীনাক্ষী। যারা বাড়ি থেকে অনেক দূরে এসে বিদেশে থাকছে তারা যাতে বাড়ির খাবারের স্বাদ পেতে পারে তাই চেষ্টা করে মীনাক্ষী। রিচার্ড যে কোনো মূল্যের বিনিময়ে মীনাক্ষীর হোটেলটি কিনে নিতে চায়। মীনাক্ষী রাজি না হলে রিচার্ড এবং ওর লোকেরা হোটেলটিকে ভাঙচুর করে এবং মীনাক্ষীকেও মারধর করে। একদিনের সময় দিয়ে চলে যায় রিচার্ড। কথা মতো পরের দিন সকালবেলা রিচার্ডের অফিসে চলে যায় মীনাক্ষী। রিচার্ড খুশি হয়ে মীনাক্ষীকে সমস্ত কাগজপত্র এগিয়ে দেয় সই করার জন্য। মীনাক্ষী কতগুলো এক্স-রে রিপোর্ট এগিয়ে দেয় রিচার্ডকে, বলে রিচার্ড যেন ভালো করে দেখে সেগুলোতে সই করে দেয়। রিচার্ড অবাক হয়ে যায়। মীনাক্ষী বলে, এগুলো রিচার্ডের ভাড়া করা গুন্ডাদের এক্স-রে রিপোর্ট, যাদের নিয়ে ও গতকাল এসেছিল মীনাক্ষীর হোটেলে হামলা করতে। তাদের হাড়গোড় সব ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ওর ছেলে জয়। আমরা জয়কে দেখতে পাই অ্যাকশন করতে। জয় এসে রিচার্ডকেও মারধর করে হোটেলের কাগজপত্র এবং মাকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় সাবধান করে দিয়ে যায় রিচার্ডকে। রিচার্ড অবাক হয়ে তাকিয়ে থাকে। আমরা দেখতে পাই এক জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেয় ইস্তাম্বুলের গায়িকা ঈশা। বিচারকদের প্রথমে নিজের কষ্টের কথা বলে ইমোশনাল করে দেয় ঈশা। টিভির সামনে বসে ঈশার বাবা মা এবং ঠাকুমা দেখতে থাকেন ঈশার কাণ্ডকারখানা। বিচারকেরা ঈশার করুণ কাহিনী শুনে কেঁদে ফেলেন এবং ঈশাকে গান গাইতে বলেন। গান শুরু করলে সবার মাথা ভনভন করতে থাকে, অনেকেই অজ্ঞান হয়ে যায়। এত বেসুরো গান হয়তো কেউ কখনো শোনেনি। বিচারকরা ঈশাকে সঙ্গে সঙ্গে বের করে দেয় শো থেকে। পরের দিন সকালে নেশার ঘোর কেটে জেগে উঠে কানে কিছু শুনতে পায় না ঈশা। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে ঈশা। ওর বন্ধুরা সবাই চিন্তিত হয়ে পড়ে। ওরা আবিষ্কার করে আগের রাতে ওরা গিয়েছিল একটা পাবে সুরাপান করতে। ওরা চলে যায় সেই পাবে। ওখানে গিয়ে সিসিটিভি চেক করে। সেখানে ওরা দেখতে পায় জয়কে। ওরা দেখে জয় একটা লোকের সাথে হাতাহাতি করার সময় আচমকা বন্দুকের থেকে ছোড়া দুটো গুলি ঈশার দোকানের পাশ দিয়ে বেরিয়ে যায়। ঈশা বুঝতে পারে এই ঘটনার পর থেকেই সে আর কিছু শুনতে পাচ্ছে না। ওর কান খারাপ হয়ে গেছে। প্রচণ্ড রেগে গিয়ে ঈশা তার দলবল নিয়ে পৌঁছে যায় জয়ের অফিসে। গাড়ির কাচ ভাঙচুর করতে শুরু করে। জয় এবং ওর সহকারী এসে ঈশাকে থামায় এবং এসবের কারণ জিজ্ঞাসা করে। ঈশা কিছুই শুনতে পায় না। জয় ঈশাকে কানের ডাক্তারের কাছে যেতে বলে আর গাড়িগুলোর জন্য ক্ষতিপূরণ চায়। জয় বলে ঈশার সমস্ত গুন্ডামি সিসিটিভিতে রেকর্ড হয়ে গেছে, সুতরাং ক্ষতিপূরণ তো দিতেই হবে। ক্ষতিপূরণের জন্য ঈশা ওর ক্রেডিট কার্ড জয়কে দেয়, কিন্তু ক্রেডিট কার্ড কাজ করে না। শাস্তিস্বরূপ ঈশাকে দিয়ে কোম্পানির গাড়িগুলো পরিষ্কার করাতে থাকে জয়। গাড়ি পরিষ্কার করার সময় ঈশা আবিষ্কার করে একটি গাড়ির ডিকি ভর্তি ড্রাগের প্যাকেট। কতগুলো মাফিয়া এসে জয়ের দিকে বন্দুক উঁচিয়ে বলে, ড্রাগ ভর্তি গাড়িটা ওরা নিয়ে যাবে, এটা ওদের জিনিস। জয় বলে গাড়িটা পুলিশ স্টেশনে পাঠাবে। মারপিট শুরু হয়ে যায় জয় আর গুন্ডাদের। মারপিট করার সময় আগের রাতের মতোই একইভাবে বন্দুকের দুটি গুলি ঈশার দোকানের পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলির আঘাতে ড্রাগের প্যাকেট ফেটে যায় এবং ড্রাগ হাওয়ায় মিশে যায়।
ঈশার নাক দিয়ে সেই ড্রাগ ভেতরে ঢুকে যায়। ঈশার শ্রবণ শক্তিও ফিরে আসে। ইতিমধ্যে পুলিশ এসে গ্রেপ্তার করে মাফিয়াদের। উন্মত্ত ঈশা ড্রাগের নেশায় নাচতে শুরু করে। ঈশার নাচে মুগ্ধ হয়ে জয় ওর সহকারীকে নাচের ভিডিও করতে বলে এবং সেই ভিডিও আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়াতে। প্রচুর ভিউজ আর কমেন্ট আসতে থাকে। ঈশার নাচ ভাইরাল হয়ে যায়। ঈশা ফেমাস হয়ে যায়। জয়কে ধন্যবাদ জানাতে আসে ঈশা। জয় ঈশার সাথে মীনাক্ষীর পরিচয় করিয়ে দেয়। মীনাক্ষীর পছন্দ হয় ঈশাকে এবং জয়কে বলে ওকে বিয়ে করে নিতে। জয় আর ঈশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশা জয়ের কথা ওর বাবাকে জানায়। ওর বাবা খুশি হন। ঈশা জয়কে ফোন করে বলে বাবা মা ও জয়ের বাড়িতে আসছে। জয় মীনাক্ষীকে জানায়। জয় বলে আমার তো বাবা নেই, সেটা তো ঈশা জানেই না। মীনাক্ষী এবার আসল সত্যি কথাটা জানায় জয়কে। মীনাক্ষী বলে যে সত্যিটা আমি এতদিন বলিনি, সেটাই আজকে বলবো। জয়কে মীনাক্ষী বলে যে ওর বাবা এখনও বেঁচে আছে। মীনাক্ষী বলে জয়ের বাবার নাম সিমহা, বীর সিমহা রেড্ডি, যিনি স্বয়ং ঈশ্বরের মানবরূপ, যাকে দেখলে শত্রুরাও থরথর করে কাঁপে, যার শরীর লোহার মতো শক্ত আর মোমের মতো নরম। সিন চেঞ্জ হয়। বর্তমান সময়ে দেখানো হয় রয়্যালসীমা নামে ভারতের একটি জায়গাকে। আমরা দেখতে পাই সিমহা রেড্ডিকে, যার জয় জয়কার চারিদিকে। বাচ্চা থেকে বুড়ো সবাই তাকে মান্য করে। মানব কল্যাণের জন্য বিভিন্ন কাজ করেন সিমহা রেড্ডি। এক বিশাল গণবিবাহের আয়োজন করেন সিমহা রেড্ডি। অনুষ্ঠান শুরু হতে বরবধূকে মঙ্গলসূত্র দেয়া হয়। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে প্রতাপ রেড্ডি এবং তার লোকেরা। হাতে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে তারা সিমহা রেড্ডিকে। প্রচুর অ্যাকশান হয়। সিমহা রেড্ডির প্রতিটা অ্যাকশান দেখার মতো। শেষে জয় হয় সিমহা রেড্ডির। প্রতাপকে প্রাণ ভিক্ষা করে সিমহা রেড্ডি পাঠিয়ে দেয়। প্রতাপ বাড়ি ফিরে আসে, হাত মুখ ধুয়ে খেতে বসে। ও স্ত্রী ভানুমতি বেশ পরিপাটি করে বিভিন্ন পদ রান্না করে পরিবেশন করে। প্রতাপ রেড্ডি খাওয়া শুরু করলে হঠাৎ চিৎকার করে ওঠে ভানুমতি। সিমহা রেড্ডির কাটা মুন্ডু আনার জায়গায় খালি হাতে বাড়ি ফিরেছে বলে প্রতাপ রেড্ডিকে চরম অপমান করতে থাকে ভানুমতি। রেগে খাবার ছেড়ে উঠে যায় প্রতাপ এবং স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করে সিমহা রেড্ডির রক্তের ছিটে যদি ভানুমতির শরীরে না ফেলতে পারে তাহলে নিজের নামও বদলে দেবে। প্রতাপ রেড্ডিকে ভরসা জুগিয়ে ওর মামা বলে প্রতিপক্ষকে হারাতে গেলে তার শক্তিকে চিনতে হবে। সিমহা রেড্ডির শক্তি হলো ওর পিছনে থাকা জনগণ এবং সেই শক্তিকে কিভাবে কম করতে হবে তা উনি ভালোভাবেই জানেন। সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই সীমা প্রান্তের বিশাল এক বড় কারখানার মালিক রাজাগোপাল আসেন সিমহা রেড্ডির সাথে দেখা করতে। আমরা জানতে পারি কারখানাটি তৈরি করতে জমির বন্দোবস্ত করেছিলেন সিমহা রেড্ডি। সেই কারখানায় এলাকার প্রতিটি ঘর থেকে যুবকেরা চাকরি পেয়েছিল। কারখানা এবং গ্রামের চাষবাসের জন্য জলের ব্যবস্থাও করেছিলেন সিমহা রেড্ডি। সেই জলের জন্য পাশের গ্রামের চাষবাসের অনেক সুবিধা হয়েছে। কিন্তু এখন সময় বদলেছে, সরকার বদলেছে। মন্ত্রী হয়েছেন আড্ডাবাক্কুলা পেড্ডি রেড্ডি। তারপর থেকেই অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যদিও কারখানা লাভে চলছে, কিন্তু সরকারের আদেশে সেই লাভের 60% তাদের দিতে হবে, না হলে কারখানা তারা চালাতে দেবে না। কারখানায় যে জলের ব্যবস্থা করা হয়েছিল তাও বন্ধ করে দিয়েছে তারা। কারখানা শ্রমিকদের হুমকি দিচ্ছে যাতে তারা কাজে না আসে। কারখানার ঠিক পাশেই সরকারের পক্ষ থেকে আরেকটি কারখানা খোলার ব্যবস্থা করা হয়েছে। বিদেশি লগ্নিকারীদের থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। কারখানা বানানোর জন্য ভূমি পুজোর আয়োজন করেছে তারা। সব শুনে ভীষণ রেগে যান সিমহা রেড্ডি। গাড়ি করে পৌঁছে যান সেই জায়গায়। সিমহা রেড্ডিকে দেখে সবাই ভয় পেয়ে যায়। ভাড়া করা গুন্ডার দল একে একে ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো। কিন্তু সিমহা রেড্ডি এক বড় মাপের শিকারী, সবাইকে মেরে কাত করে দেয়। আড্ডাবাক্কুলা পেদ্দি রেড্ডি, প্রতাপ রেড্ডিরা কারখানায় আসার পথে সিমহা রেড্ডির ধ্বংসলীলা দেখে ভয় পেয়ে পালিয়ে যান। আড্ডাবাক্কুলা পেদ্দি রেড্ডিরা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন। স্বরাষ্ট্রমন্ত্রী ওদের আশ্বাস দিয়ে বলেন সিমহা রেড্ডিকে উনি ঠান্ডা করে দেবেন। সরকারের বিরুদ্ধে গিয়ে সিমহা রেড্ডি খুব ভুল কাজ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সিমহা রেড্ডির সাথে একটা মিটিং ফিক্স করেন। সেই মিটিংয়ে উপস্থিত থাকে প্রতাপ রেড্ডি ও স্ত্রী ভানুমতি এবং আড্ডাবাক্কুলা পেদ্দি রেড্ডি সহ ওনার দলবল। সিমহা রেড্ডি আসে সবার শেষে। মন্ত্রী সিমহা রেড্ডিকে সরকারি কাজে বাধা দেওয়ার কারণ জিজ্ঞেস করেন। সিমহা রেড্ডি বলেন যে কাজ মানুষের জীবন শেষ করে দেয় সেই কাজে দেশের কিংবা রাজ্যের উন্নতি হয় না, বরং যে কাজ মানুষের মুখে খাবার তুলে দেয় সেটাই আসল কাজ।
আর জনসাধারণের পাশে সিম্হারেড্ডি সবসময় আছে, ছিল এবং থাকবে। আর সিম্হারেড্ডি যতদিন থাকবে রয়্যালসীমার মানুষদের কেউ ক্ষতি করতে পারবে না। সিম্হার কথার ওপর কেউ কথা বলতে পারে না। মন্ত্রীও চুপ হয়ে যায়। কথা শেষ করে সিম্হারেড্ডি রাজার মতো বেরিয়ে যায়। মন্ত্রীজি, আড্ডাবাক্কুলা পেদ্দিরেড্ডি, প্রতাপ রেড্ডি, পুলিশ কমিশনার সহ আরও অনেকে সিম্হারেড্ডিকে মারার প্ল্যান করতে থাকে। ঠিক হয় বেঙ্গালুরুতে বিয়ের অনুষ্ঠানে গেলে সিম্হারেড্ডিকে লোক দিয়ে এনকাউন্টার করে মেরে ফেলা হবে। এদিকে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হওয়ার দিন সিম্হারেড্ডির বাড়িতে ফোন আসে। ফোনের ওপারের খুব চেনা গলার কণ্ঠস্বর শুনে সিম্হার রেড্ডি ইমোশনাল হয়ে পড়ে, কিছু বলতে পারে না। কিছুক্ষণ পরে ফোনের ওপাশ থেকে মীনাক্ষীর কথার উত্তর দেয় সিম্হারেড্ডি। মীনাক্ষী বলে সিম্হাকে ইস্তাম্বুলে চলে আসার জন্য এক বিশেষ দরকার আছে। মীনাক্ষীর কথায় ইস্তাম্বুলে চলে আসে সিম্হা। এয়ারপোর্টে সিম্হার সাথে পরিচয় হয় ওর ছেলে জয়ের। তিনজনে খুব ভালো সময় কাটায়। মীনাক্ষী এবার আসল কথাটা সিম্হাকে বলে। মীনাক্ষী বলে ঈশার সাথে জয়ের সম্পর্কের কথা। ওরা তিনজনে ঈশার বাড়ি যায়। সিম্হা ঈশার বাবা জয়রামকে বলে সিম্হা এবং মীনাক্ষীর বিয়ে হয়নি, ওরা একসাথেও থাকে না, তবুও ওদের মনের মিল আছে। কোনো আইনি বিয়ে না হলেও একটা অদৃশ্য টানের কারণে ওরা বেঁচে আছে দুজনে দুজনের জন্য। ঈশার বাবা জয়রাম মেনে নেয় ওদের সম্পর্কের কথা, ওদের বিয়ে ঠিক হয়ে যায়। সিম্হা বেরিয়ে যেতেই জয়রাম অস্বাভাবিক ব্যবহার করতে থাকে, চোখে মুখে জল ছেটাতে থাকে, নার্ভের ওষুধ খায়। দেখে মনে হয় খুব ভয় পেয়েছে। জয়রাম ফোন করে প্রতাপ রেড্ডিকে। জয়রাম জানায় যে সিম্হারেড্ডিকে মারার জন্য ওরা পরিকল্পনা করছে। এদিকে ইস্তাম্বুলে ওর বাড়িতে এসে সিম্হারেড্ডি নিজের ছেলের জন্য ওর মেয়ের কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। জয়রামের কথায় আমরা জানতে পারি সীমান্ত পারের যে ফ্যাক্টরিতে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছিল সিম্হারেড্ডি, যেখানে ভিত পুজোর দিন আসছিল প্রতাপ রেড্ডি, আড্ডাবাক্কুলা পেদ্দিরেড্ডিরা এবং আরও অনেকে, সেই অনেকের মধ্যেও ছিলেন ঈশার বাবা জয়রামও। ওনার অনেক টাকা খাটানো আছে সেই ফ্যাক্টরির ওপর। প্রতাপ রেড্ডি বেছে বেছে ভয়ঙ্কর খুনিদের নিমন্ত্রণ করে এবং খাওয়ায়, এবং সবাই মিলে যাত্রা করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে। এদিকে সিম্হার ছায়াসঙ্গী সিধাপ্পা ফোনে জানায় সিম্হাকে যে প্রতাপ রেড্ডির লোকেরা আসছে ইস্তাম্বুলে সিম্হাকে মারতে। সিম্হা রেড্ডিও তৈরি হয়ে যায়। সিম্হা তখন জয়কে বলে মীনাক্ষী আর ঈশাকে নিয়ে একটু চলে যেতে, ওর একটু কাজ আছে। প্রতাপ রেড্ডির লোকেরা ঘিরে ফেলে সিম্হাকে, ঝাঁপিয়ে পড়ে সিম্হা রেড্ডির ওপরে। প্রচণ্ড মারপিট হয়, একে একে সব কটা গুন্ডাকে মেরে ফেলে সিম্হা রেড্ডি। হঠাৎ করে মীনাক্ষী চলে আসে ওদের মারপিটের মাঝে। প্রতাপ মীনাক্ষীকে ধরে ফেলে। সিম্হা এতে আরও রেগে যায়। সুকৌশলে মীনাক্ষীকে বাঁচিয়ে নিয়ে প্রতাপকে হাতে নাতে ধরে ফেলে সিম্হা রেড্ডি। যখন প্রতাপকে মারতে যাবে ঠিক সেই মুহূর্তে ভানুমতি এসে স্বামীর জন্য প্রাণ ভিক্ষা করে সিম্হার কাছে। ভানুমতিকে দেখে সিম্হা শান্ত হয়ে যায়। ভানুমতির মুখে অনেক দিন পর দাদা ডাক শুনে ওর সব রাগ মুহূর্তের মধ্যে যেন কোথায় হারিয়ে যায়। সুযোগ বুঝে সিম্হার পেটে ছুরি ঢুকিয়ে দেয় ভানুমতি। পিছন থেকে ক্রমাগত আঘাত করতে থাকে প্রতাপ। সিম্হা সহ্য করে সমস্ত অত্যাচার। মীনাক্ষী ছুটে আসে, জয়ও আসে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। পায়ের ওপর পা তুলে রাজার মতোই সিম্হা রেড্ডি মৃত্যুর কোলে ঢলে পড়ে। মরার আগে সিম্হা বলে যায় ওর দেহ যেন রয়্যালসীমাতে নিয়ে যাওয়া হয়। প্রতাপ ওর বাবার কবরের কাছে গিয়ে উচ্ছ্বাস করতে থাকে, প্রতিশোধ পূরণের আনন্দে চিৎকার করতে থাকে। একসাথে বাবার মৃত্যুর প্রতিশোধ পূরণ আর ভানুমতির সাথে সহবাস, এই দুই আটকে ছিল এতগুলো বছর ধরে শুধুমাত্র সিম্হা রেড্ডির বেঁচে থাকার ওপর। এদিকে বাবার মৃতদেহ নিয়ে ফিরে আসে জয়, মীনাক্ষী, সঙ্গে আসে ঈশাও। শত শত মানুষের কান্নার শব্দে অবাক হয়ে যায় জয়। ওর বাবার জন্য এভাবে লক্ষ লক্ষ মানুষকে বিলাপ করতে দেখে গর্ব হয় জয়ের। বাবার শেষকৃত্য সম্পন্ন করে জয়। জয় সিধাপ্পার কাছে জানতে চায় নিজের বোন হয়ে কিভাবে ভানুমতি সিম্হা রেড্ডিকে মেরে ফেলতে পারে। সিধাপ্পার মুখ থেকে জানা যায় আসল ঘটনা। সিম্হা রেড্ডির বাবার অবৈধ স্ত্রী বাচ্চা দেওয়ার সময় মারা যায়। সিম্হা রেড্ডি সেই ছোট্ট বাচ্চাটিকে আপন করে নেয়। সেই বাচ্চা মেয়েটির নাম দেওয়া হয় ভানুমতি। ভানুমতিকে নিজের বোনের সম্মান দেয় সিম্হা। বাবা মা মারা যাওয়ার পর বোনকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে সিম্হা।
বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সিম্মা গ্রামের সবার কাছে ভগবানের জায়গা পায়। ঠিক পাশের গ্রামে মুসালি মাদুকুতে এক অত্যাচারী গুন্ডা থাকত, নাম গঙ্গা রেড্ডি, যে কিনা সম্পর্কে প্রতাপ রেড্ডির বাবা। গঙ্গা রেড্ডির অত্যাচারে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মুসালি মাদুকুতে এক গরিব পরিবারে এক মহিলাকে দেখতে আসে তার দাদা। দাদা বোন এবং ভাগ্নেকে নিয়ে যেতে চায় পাশের গ্রামে। সেখানে বলে সিম্মা রেড্ডি নামে এক লোক আছে যাকে সবাই মান্য করে, তার কাছে সব জানালে সব সমস্যা মিটে যাবে। কিন্তু মহিলার স্বামী বাধা দিয়ে বলে, আমি মরলে বোনকে নিয়ে যেও। ভাই রাগ করে চলে যায় বাড়ি থেকে। গঙ্গা রেড্ডির কুনজর পড়ে সেই মহিলার ওপর। গঙ্গা রেড্ডির লোকেরা তুলে নিয়ে যায় মহিলাকে। মহিলার স্বামী এবং বাচ্চা ছেলেটা গঙ্গা রেড্ডির বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করতে থাকে। গঙ্গা রেড্ডি মহিলার স্বামীকে নিয়ে আসতে বলে ভেতরে। স্বামীর সামনে তার স্ত্রীকে বলাৎকার করে গঙ্গা রেড্ডি। গঙ্গা রেড্ডির লোকেদের অত্যাচার সহ্য করতে না পেরে লোকটাও মারা যায়, মহিলাও মরে যায়। বাচ্চাটা এসে মৃত বাবা মাকে দেখে খুব কষ্ট পায়। বাচ্চাটা বেরিয়ে যায় পাশের গ্রামের সিম্মা রেড্ডির সাথে দেখা করার জন্য। সিম্মা রেড্ডির বাড়িতে গিয়ে সমস্ত কথা বলে কিভাবে গঙ্গা রেড্ডি তার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। ছেলেটার কথায় সিম্মা রেড্ডি আসে ছেলেটার সাথে গঙ্গা রেড্ডির সাথে মুখোমুখি হতে। গঙ্গা রেড্ডি আক্রমণ করে সিম্মাকে। সিম্মা বীর বিক্রমে যুদ্ধ করে সবাইকে মেরে ফেলে। শেষে প্রতাপ রেড্ডির সাহায্যেই ওর বাবা গঙ্গা রেড্ডির গলা কেটে দেয়। প্রতাপ রেড্ডি প্রচণ্ড ভেঙে পড়ে। সিম্মা রেড্ডি সহ গ্রামের সমস্ত জনগণ প্রতাপ রেড্ডিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে প্রতাপ রেড্ডি সিম্মাকে মারার সুযোগ খুঁজতে থাকে। আমরা বুঝতে পারি কেন প্রতাপের এত রাগ সিম্মা রেড্ডির ওপরে। দেখতে দেখতে ভানুমতি বড় হয়ে ওঠে। সিম্মা ওকে চোখে হারায়। বোনের খুশির জন্য সব কিছু করতে পারে সিম্মা রেড্ডি। সিম্মার বৌদির বোন মীনাক্ষীর সাথে সিম্মার একটা সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ভানুমতির সাথে সিধাপ্পার ছেলে শেখরের একটা সম্পর্ক তৈরি হয়। ওরা সিম্মার কাছে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করতে ভয় পায়। শেষমেশ সিম্মা রেড্ডি ওদের সম্পর্কের কথা জানতে পারে এবং মেনে নেয়। সিধাপ্পা কিছুটা ইতস্তত করলেও সিম্মা ওকে মানিয়ে নেয়। ভানুমতির বিয়ে হয়ে যায় শেখরের সাথে। এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শেখরের প্রতিপক্ষ হিসাবে অংশ নেয় প্রতাপ রেড্ডি। ও শেখরকে সকলের সামনে খুব অপমান করে। এদিকে রাস্তায় সিম্মার পরিবারের ওপর হামলা হয়, কিন্তু সিম্মা রেড্ডি সবাইকে বাঁচিয়ে নেয়। প্রতাপের করা অভিমানের গভীর প্রভাব পড়ে শেখরের ওপর। রেগে গিয়ে জঙ্গলের দিকে তাক করে বন্দুক চালিয়ে দেয় শেখর। শেখরের ছোড়া গুলিতে নিহত হয় গ্রামের একজন। মৃত লোকটির পরিবারসহ গ্রামের সকলে শেখরকে দোষ দিতে থাকে। সিম্মা রেড্ডি সমস্তটা শুনে শেখরের ওপর প্রচণ্ড রেগে যায় এবং ওকে মারধর করে চলে যায়। পরের দিন সকালে বটগাছের ডাল থেকে শেখরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। রাগে দুঃখে ভানুমতি সিম্মাকে দোষ দিতে থাকে। সিধাপ্পা এবং ওর স্ত্রী ভানুমতিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভানুমতি ভুল বুঝে সেখান থেকে চলে যায়। ভানুমতি পৌঁছে যায় প্রতাপ রেড্ডির বাড়িতে। মঙ্গলসূত্র নিয়ে প্রতাপকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। শর্ত একটাই, সিম্মা রেড্ডিকে মেরে ফেলতে হবে। প্রতাপের জীবনের সেই একই লক্ষ্য, তাই প্রতাপ বিয়ে করে ফেলে ভানুমতিকে। বাসর রাতে ভানুমতিকে ছুতে গেলে ভানুমতি বলে, প্রতাপ যেদিন সিম্মা রেড্ডিকে মারতে পারবে সেদিন ওদের বাসর রাত হবে। প্রতাপ রেড্ডি পাগলের মতো হয়ে যায়, পৌঁছে যায় সিম্মা রেড্ডির বাড়িতে। তবে সিম্মা রেড্ডির কাছে মার খেয়ে শেষমেশ ফিরে আসতে বাধ্য হয়। এদিকে বোন চলে যাওয়াতে সিম্মা খুব কষ্ট পায়। মীনাক্ষীর থেকে আলাদা হয়ে থাকতে চায় সিম্মা। মীনাক্ষী সিম্মার সিদ্ধান্ত মেনে নেয় এবং সিম্মার থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায়। মীনাক্ষী যখন বিদেশে চলে যায় তখন সে সন্তান সম্ভবা। ইস্তাম্বুলে গিয়ে জন্ম হয় জয়ের। সিধাপ্পা জয়কে বলে, রয়্যাল সীমার অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে প্রতাপ রেড্ডির লোকেরা আক্রমণ করতে পারে ওদের ওপর। তাই জয়ের উচিত ওর মা এবং ঈশাকে নিয়ে ইস্তাম্বুলে ফিরে যাওয়া। সিম্মা রেড্ডি মারা যাওয়ার পর সীমানা পাড়ের ফ্যাক্টরির মালিক রাজাগোপালের ওপর ফ্যাক্টরি বিক্রির জন্য চাপ আসতে থাকে। রাজাগোপাল ফ্যাক্টরিটি বিক্রি করতে যায় জয়রামের কাছে। হঠাৎ করেই নৃসিংহদেবের মূর্তিযুক্ত তরবারিটি উড়ে আসে, যা আমরা জানি সিম্মা রেড্ডি ব্যবহার করত। সবাইকে অবাক করে সেখানে পৌঁছে যায় জয়। প্রচণ্ড মারপিট হয় জয়ের সাথে প্রতাপ রেড্ডির লোকেদের। না পেরে শেষমেশ প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় প্রতাপ রেড্ডি। জয়ের বীরত্ব দেখে গ্রামের সবাই খুব খুশি হয়
এবং জয় জয়কার করতে থাকে। সিধাপ্পা জয়ের হাতে সিম্হারেড্ডির জুতো জোড়া তুলে দিয়ে ওকে পড়তে বলে। জয়ের কাছে হেরে যাওয়ার জন্য প্রতাপকে 2-4 কথা শুনিয়ে দেয় ভানুমতি। প্রতাপ প্রচণ্ড রেগে যায়। সত্যি কথাগুলো প্রতাপের মুখ থেকে বেরিয়ে আসে। প্রতাপ বলে পুরো ঘটনাটা ঘটিয়েছে প্রতাপ নিজেই। প্রতিশোধটা বরাবরই প্রতাপেরই ছিল। এখানে ভানুমতি কাঠের পুতুল ছাড়ার কিছুই নয়। শেখরের কাছে প্রতাপ গিয়েছিল ওর সাথে হাত মেলানোর জন্য, যাতে সিম্হারেড্ডিকে খুন করতে শেখর ওকে সঙ্গ দেয়। শেখর এই কথায় খুব রেগে গিয়েছিল। প্রতাপ তখন শেখরকে মেরে ওর মৃতদেহটা গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল। আর ভানুমতি সিম্হারেড্ডিকে ভুল বুঝেছিল। শেখরের মৃত্যুর সম্পূর্ণ দোষ দিয়েছিল সিম্হারেড্ডির ওপর। তবে ভানুমতি যে প্রতাপকে এসে সোজাসুজি বিয়ের প্রস্তাব দেবে, এটা প্রতাপ স্বপ্নেও ভাবতে পারেনি। ভানুমতিকে বিয়ে করাতে ওর 2টো সুবিধা হয়েছিল। 1, সিম্হারেড্ডির ওপর প্রতিশোধের আগুন সবসময় জ্বলবে, এবং 2, প্রতাপের পরিবারকে রক্ষা করবে ভানুমতি। প্রতাপের মুখের প্রতিটা কথা তীরের মতো বিঁধছিল ভানুমতির বুকে। ও বুঝতে পারছিল কত বড় ভুল ও করেছে। নিজের হাতে ও সবচেয়ে কাছের মানুষটাকে মেরে ফেলেছে। এক আকাশ অনুশোচনা নিয়ে সিম্হারেড্ডির বাড়িতে পৌঁছে যায় ভানুমতি। জয়সহ বাড়ির সকলে বেরিয়ে আসে। ভানুমতি সবার সামনে নিজের ভুল স্বীকার করে কাঁদতে থাকে এবং ভেঙে পড়ে। সবাই ওকে সান্ত্বনা দেয়। ভানুমতি বলে ও ওর দাদার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। সবার সামনে নিজের গলার ওপর ছুরি চালিয়ে দেয় ভানুমতি। ধীরে ধীরে ভানুমতি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভানুমতির শ্রাদ্ধের কাজ করে জয়। অস্থি বিসর্জনের সময় প্রতাপ তার দলবল নিয়ে চড়াও হয় জয়ের ওপর। প্রচণ্ড যুদ্ধ চলে। যুদ্ধটা শেষ করে জয়। সুকৌশলে ধারালো অস্ত্রটা চালিয়ে দেয় প্রতাপের গলার ওপর। গলা কেটে যায় প্রতাপ রেড্ডির। গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা খুব একটা প্যাঁচালো নয়, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং এন্টারটেনিং। দেখতে দেখতে সময় কিভাবে কেটে যাবে বোঝা যাবে না। তবে গানগুলোর সময় আমার মনে হয়েছে সিনেমার লয়টা একটু কেটে গেছে। যাই হোক, পুরো সিনেমাটা আমার বেশ ভালোই লেগেছে। নন্দমুরি বালাকৃষ্ণ ডবল রোল বেশ ভালোই লেগেছে। অ্যাকশান সিকোয়েন্স নিয়ে কোনো কথা হবে না, 9 on 10। শ্রুতি হাসানের তেমন কোনো রোল নেই। তবে আমি বারবার বলবো দুনিয়া বিজয় ওরফে প্রতাপ রেড্ডির কথা, যার কথা না বললেই নয়। প্রতাপ না থাকলে হয়তো সিনেমাটা দেখার আগ্রহটাই কমে যেত। খলনায়ক যত ভয়ঙ্কর হবে ততই সিনেমার গতি টান টান হবে। এক্ষেত্রেও তাই হয়েছে। সেরা সাপোর্ট রোল হিসাবে আমরা দেখতে পেয়েছি হানি রোজ ওরফে মীনাক্ষী এবং ভাড়ালক্ষ্মী সারাত কুমার ওরফে ভানুমতির কথা। 2023 সালে রিলিজ হওয়া সিনেমাটা জিও হটস্টারে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী গল্প। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ স্টে ফিল্মি উইথ ফিল্মি বাজ।